জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। প্রধান উপদেষ্টা নির্বাচনী সময়সীমায় পূর্ণ সমর্থনের কথা ইউরোপীয় ইউনিয়নকে জানালো বাংলাদেশ জামায়াত ইসলামী। দুপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটির পক্ষ থেকে সংস্কার, নারী উন্নয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় জামাত তার অবস্থান সম্পর্কে তুলে ধরে জানায়, রাজনীতিতে নারীদের অংশীদারিত্বে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া আগামী নির্বাচনে প্রতিটি বুথে সিসি ক্যামেরা রাখার প্রস্তাব করেছে দলটি। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে। সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নই যথেষ্ট নয়, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আর সংস্কারের যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমত তা নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় সকালে সংসদ ভবনের এলডি হলে যোগ দেয় গণসংহতি আন্দোলন। এ সময় সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, বাংলাদেশের জন্য নতুন এক জবাবদিহি রাষ্ট্র গঠনে জাতীয় সনদ তৈরি হচ্ছে। এ সময় জুনায়েদ সাকি বলেন, সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে তা নিয়ে জাতীয় সনদ করতে হবে, আর দ্বিমত বিষয়গুলোকে নিয়ে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিকেলে জেএসডির সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা কি, এই পদ্ধতি নিয়ে আমরা ভেবেছি। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে। দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে রক্ষিত থাকবে দেশ ও গণতন্ত্র, তাই নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পারভেজের হত্যাকারীদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। অভিযোগ করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে জেটেভ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এখানে জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। প্রেস ক্লাবে ওই সভায় যোগ দিয়ে এই নেতা বলেন যে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে বিএনপির শীর্ষ নেতা জানান, মনে রাখতে হবে কোনো কারণে যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, তাই নির্বাচন দরকার। তিনি বলেন, সকল সমস্যার সমাধান হবে সঠিক সময়ে নির্বাচন আয়োজন করার মাধ্যমে। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং পেশাজীবী নেতৃবৃন্দ। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে এই সরকারকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা করে আমরা একটি নির্বাচন পাবো। ওই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় আন্তর্জাতিক সংস্থা IDEA। একই সঙ্গে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের উপরও জোর দেয় প্রতিষ্ঠানটি। সকালে নির্বাচন কমিশন ভবনে IDEA এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিডা রিখিলা তমাং ও সিইসি AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক হয়। এ সময় তিনি জানান, সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার অবগত করেছেন। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাং। Been having discussions with the chief
election commissioner about the state of preparations for the elections. And we understand that there are a number of issues that needs to be still worked out, particularly on what it comes to the types of reforms that can be implemented before the next national elections, and what are the issues that needs to be decided by the new elected government and the parliament. ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। জানান, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখছে দুদক। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদক মহাপরিচালক। এই বিষয়ে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করছি এবং দুর্নীতি দমন কমিশন এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে এবং আমরা এই নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। রাজধানীর পঙ্গু হাসপাতালে দুটো এমআরআই মেশিন থাকলেও তার একটি 5 বছর ধরে নষ্ট, অন্যটি 2 বছর ধরে বিকল। সিটি স্ক্যান মেশিনগুলো বিকল অবস্থায় রয়েছে। রোববার প্রায় 4 ঘন্টার অভিযান শেষে এসব তথ্য জানান দুদকের সহকারী পরিচালক রাশিদুল হাসান। তিনি জানান, এমআরআই সিটি স্ক্যান করতে এসে রোগীরা ভোগান্তিতে পড়ছে। এমন অভিযোগের ভিত্তিতে পঙ্গু হাসপাতালে দুদক অভিযান চালায়। অভিযোগের সত্যতা মিলেছে জানিয়ে তিনি বলেন, হাসপাতালটির 8টি এক্স-রে মেশিনের মধ্যে 5টি মেশিন বিকল থাকায় রোগীদের ভোগান্তি হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা হয়নি। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করবে দুদক। এছাড়া অতীতের চেয়ে দালালের দৌরাত্ম্য কিছুটা কমেছে বলেও জানায় নিটোরে অভিযানে আসা দুদকের টিম। একই সঙ্গে রোগীদের খাবারের মান নিয়েও প্রশ্ন রয়েছে, সে ব্যাপারেও হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছে দুদক। এখানকার আপনার এমআরআই, সিটি স্ক্যান বা এক্স রে এই কাজগুলো করতে এসে এখানে রোগীরা যে ধরনের ভোগান্তি শিকার হয় সেই বিষয়ে একটা অভিযোগ ছিল। তো আমরা এটা দেখতে আসলে সরজমিনে এসে যেটা দেখলাম, এই হসপিটালে সর্বমোট 8টি এক্স রে মেশিন রয়েছে, যার মধ্যে সবগুলোই ফাংশনাল। 3টি বর্তমানে চলমান রয়েছে এবং বাকি 5টি বর্তমানে চলমান নেই। কারণ হচ্ছে আপনার 2 ধরনের ফিল্ম ব্যবহার করা হয় এক্স রে মেশিনে। তার মধ্যে এক ধরনের ফিল্ম যেটি শেষ হয়ে গিয়েছে, এই ফিল্মটা শেষ হয়ে যাওয়ার কারণে এক্স রেগুলো বর্তমানে চলছে না। একটি এমআরআই মেশিন 5 বছর ধরে নষ্ট, আর একটি এমআরআই মেশিন অলমোস্ট 2 বছরের বেশি এই সময় ধরে নষ্ট। তো এটার জন্য তারা মিনিস্ট্রিতে একাধিকবার যোগাযোগ করেছে। বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষে কথা বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার, এবং কিন্তু এই সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকার না। আমরা সবসময় চাই, এই সরকারের পাশে আমরা ছিলাম, আমরা আগামীতেও থাকব। এবং আমরা 7ই আগস্ট থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি যে আপনারা একটা নির্বাচনী রোড ম্যাপ দিন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমরাও সংস্কারের পক্ষে। তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয়, তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। আমরা আগেও বলেছি, এখনও বলেছি যে আমাদের সাথে একটা চার্টার হতে পারে, সনদ হতে পারে, একটা সাইন হতে পারে। বড় বড় সংস্কার এই বড় রাজনৈতিক দলগুলি আপাতত দিয়ে দিয়েছে। যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে, সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপর এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুঁড়ে ফেলে দেয়, তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু জনকল্যাণমুখী সংস্কার থাকবে কি থাকবে না, অবশ্যই আগামী সরকার দেখবে। এবং জনগণের সরকার হয়ে থাকলেন সেটা অবশ্যই মানুষ সেটাকে রেসপেক্ট করবে। কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায়, এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। দেখুন, আমরা এই সরকারকে আনার জন্য
জেলে গিয়েছি, জুলুম সহ্য করেছি, নির্বাচন বয়কট করেছি, রাজপথে সব জায়গায় আমরা ছিলাম। আমরা কোনোভাবেও চাই না এই সরকার ফেল করুক। আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক। এই সরকার সংস্কার করুক, যেটার পাঠ আমরা, কিন্তু এমন কোনো সংস্কারের জন্য যেন কালক্ষেপণ না হয়, যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা, এই ধরনের প্রশ্ন আসে। তো আপাতত আমরা সেই আলাপই করেছি এবং আমরা ধন্যবাদ জানাই, বিএনপিও আমাদের সাথে একমত হয়েছে এবং আমি শিওর অন্যান্য রাজনৈতিক দলে আমাদের সাথে একমত হয়েছে। এখন ওভার টু আমির খসরু সাহেব, উনি বলবেন উনি যেটা মনে করেন। একটা প্রশ্ন ছিল, জি বলেন। যেটা হচ্ছে আমরা তো দেখেছি যে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে এবং ডিসেম্বরের আগেই যে নির্বাচনের দাবি বিএনপি, সেই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং ডিসেম্বরের আগে নির্বাচন আপনারাও মনে করেন কিনা যে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া উচিত? বললো তো ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে, ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। সেগুলি যদি ওনারা জনসম্মুখে বললেই পারে, যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই, তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারপিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে, এবং জাতি এরকম একটা আনসার্টিনিটি থাকবে, রাজনীতি আনসার্টিনি থাকবে, দেশের ইকোনমি আনসার্টিনি থাকবে। আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা, মানুষ কেউ ইনভেস্ট করতে যাচ্ছে না, এই চিন্তা করে ইলেকশনের পরে হবে, ইলেকশনের পরে করব, স্টেবল গভর্নমেন্ট নাকি। বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে, তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নেবে না, বিকজ আপনার টার্ম কতখানি সেটার উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কি হবে। তো আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি। বিএনপির সঙ্গে লিয়াজো বৈঠক শেষে কথা বলছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিম রহমান পার্থ। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। অন্য প্রসঙ্গ, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান যোগদান শেষে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। গেল 25 এপ্রিল কাতার থেকে ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যান প্রধান উপদেষ্টা। শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে শেষকৃত অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লোভেটকিন। সাক্ষাতে উভয় নেতা বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে গুরুত্ব আরোপ করেন। এছাড়াও গতকাল অধ্যাপক ইউনুসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসিও, কার্ডিনাল জ্যাকব কুভাকাত। এর আগে আর্থানা সম্মেলনে যোগ দিতে গেল 21 এপ্রিল কাতার যান অধ্যাপক ইউনুস। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সদ্ভাব চায় বাংলাদেশ, তাই ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত দ্রুত নিরসন হবে বলে আশাবাদ জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার কাতার সফর পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমে বিবাদমান এই দুই দেশ সমস্যার সমাধানে পৌঁছাতে পারবে। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব, ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান, আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেওয়া সহ দোষীদের বিরুদ্ধে আইনি কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা 27 আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও মবিনা হকের বেঞ্চ এই আদেশ দেয়। মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর ঘটনায় 20,000 কোটি টাকা দুর্নীতির ঘটনা প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেখানে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। এসব এজেন্সি কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। সেখানে বলা হয়, প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় 30,000 শ্রমিকের জীবন নষ্ট করে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। যেই টাকাগুলো তারা অলরেডি নিয়েছে, তাদের যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তাদেরকে ফেরত দিতে ওই এজেন্সিগুলো বাধ্য। সাথে সাথে ওই এজেন্সির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা জানার জন্য মহামান্য কোর্ট আগামী আগস্টের 27 তারিখে আবার ডেট রেখেছে।
জুলাই শহীদ কন্যা লামিয়ার ময়না তদন্তের পর নেওয়া হচ্ছে পটুয়াখালীতে। বিকেলে দাফন করা হবে নিজ গ্রামের বাড়িতে। এর আগে শনিবার রাত 9টায় রাজধানীর শেখের টেকের বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। রাত 8টায় ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসায় দিতে যান লামিয়ার মা। এ সময় ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়া। এরপর স্থানীয় বাসিন্দারা মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপি, এনসিপি নেতাকর্মী ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামিদের প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়। সকাল 9টায় মামলার আসামি ও সাক্ষীদের হাজির করা হয় জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে। এদিন আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যাডভোকেট সোহেল আহমেদকে। আজ থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ চলবে আগামীকাল পর্যন্ত, যেখানে একে একে সাক্ষী দেবেন 37 জন। এর আগে গেল 6 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। পরে 8 মার্চ হিটু শেখকে প্রধান আসামি করে মামলা করে শিশুর মা। গেল 13 এপ্রিল এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বহুল আলোচিত নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় 11 বছরেও দোষীদের শাস্তি কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার আইনজীবীরা। সকালে জেলার আদালত চত্বরে আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সর্বস্তরের আইনজীবী সহ স্বজনরা অংশ নেন। এ সময় ঘটনার 11 বছরেও 7 খুন মামলায় রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আগামী 15 দিনের মধ্যে আপিল বিভাগকে রায় নিষ্পত্তির আলটিমেটাম দেন তারা। 2014 সালের 27 এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে অপহরণের পর খুন হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। এই ঘটনায় দায়ের করা মামলায় 35 আসামিদের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদের সাজা দেয় আদালত। তবে আইনি জটিলতায় 6 বছরেও মামলার রায় কার্যকর হয়নি। তারকাদের ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে 7 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফাতেমা নাজিব ও মাহমুদুর রাজির বেঞ্চ এই আদেশ দেন। আইজিপি ও বিআরটিসিকে এ নিয়ে 90 দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম রাফি জনস্বার্থে রিটটি করেন। রিটকারীর আইনজীবী জানান, অনলাইন জুয়া যুবকদের আসক্তিতে পরিণত হয়েছে, যা অনেকটা ব্যাধির মতো বিস্তার লাভ করছে। শুধু 2024 সালেই দেশে অন্তত 750 কোটি টাকা লেনদেন হয়েছে বলে দাবি করেন তিনি। অনলাইন বেটিং বা গেমিং এটি একটি সংক্রামক ব্যাধির মতন হয়ে গেছে, যেটা একটি পুরা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। 764 কোটি টাকা 2024 সালে এটার একটা ইনভলভমেন্ট ছিল, যেটা আপনার দেশের বাইরে মানি লন্ডারিং, দ্যাট ইজ আপনার পাচার হয়ে যাচ্ছে টাকা। আইজি পুলিশ সহ বিটিআরসি সহ 7টি প্রতিষ্ঠানকে একটি বিশেষায়িত কমিটি গঠন করে তারা একটি তদন্ত করবে। তদন্ত করে কারা কারা এটাতে ইনভলভ চিহ্নিত করে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় এফেক্টিভভাবে, সেটার একটি তদন্ত রিপোর্ট 90 দিনের মধ্যে কোর্টে সাবমিট করার জন্য একটি অন্তর্বর্তী আদেশ প্রদান করেছে। সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের আপিল শুনানি শেষে রায় ঘোষণার তারিখ রাখা হয়েছে মামলার পরবর্তী ধার্য দিনে। সকালে বিচারক শেখ তারিক ইজাজের আদালত এই শুনানি হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী বলেন, বিগত সরকারের সময় প্রভাব খাটিয়ে এই মামলার আসামিদের দোষী সাব্যস্ত করা হয়। প্রথমে হত্যা ও অপহরণ চেষ্টা, পরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় সাংবাদিক শফিক রেহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে। 2023 সালের 27 আগস্ট ঢাকার একটি আদালত
সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন। এর আগে জুলাই আগস্টের পট পরিবর্তনের পর একই মামলায় প্রথমে আত্মসমর্পণ ও পরে খালাস পান মাহমুদুর রহমান। সাংবাদিক শফিক রেহমানের মামলায় রায় ঘোষণা করা হতে পারে মামলার পরবর্তী তারিখে। আওয়ামী যেই ষড়যন্ত্রকারীরা যেভাবে মানুষকে মিথ্যা ও হয়রানি মামলা দিয়ে ভুগিয়েছেন, তার একটি মামলা হচ্ছেন এই মামলাটি জনাব শফিক রেহমান এবং জনাব মাহমুদুর রহমান সহ এই সিনিয়র সিটিজেনেরা এই মামলায় আসামি হয়ে দীর্ঘদিন রিমান্ড এবং কারাভোগ করেছেন। এই সমস্ত ষড়যন্ত্রকারীরা ওনাকে এই ষড়যন্ত্রের শিকার করেছে, হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত সঠিক এবং ন্যায় বিচার করবেন। 2018 সালের কোটা আন্দোলনের রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিশেষ ট্রাইব্যুনাল 14 এর আদালত এই রায় দেন। 2018 সালের কোটা আন্দোলনের সময় রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয় বিশেষ ক্ষমতা আইনে। মামলায় অভিযোগ ছিল আন্দোলনকারীদের উস্কে দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছিলেন তিনি। শুনানি শেষে বিএনপির শীর্ষ নেতাকে খালাস দিয়েছেন আদালত। এ সময় আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার কোনো শেষ নেই। কবে নাগাদ এসব মামলা থেকে মুক্তি মিলবে তাও অনিশ্চিত। বাদী বলেছে এই মামলার এজাহারে সে মূলত স্বাক্ষর করেছে উপরের ভয়ে নির্দেশে, সেই মামলা সম্পর্কে কিছুই জানে না। আমার বিরুদ্ধে মোট কত 42টা মামলা, 42টা মামলা। তো এই যে বিগত বর্ষগুলোতে কোর্টে তো প্রায় আমাদের মধ্যে সপ্তাহের মধ্যে সময় কোর্টেই কেটেছে বছরগুলোতে। এখন এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে আমি জানি। আজকে একটা হয়েছে, আরও অনেক মামলা আছে। গৃহকর্মীদের সুরক্ষায় প্রতি জেলায় অভিযোগ কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম শাখত হোসেন। সকালে রাজধানীর সিরডাপে গৃহকর্মীদের সুরক্ষা নিয়ে আয়োজিত আলোচনায় এই কথা বলেন তিনি। এছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে তাদের সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এদিকে আলোচনায় অন্যান্য বক্তারা বলেন, গৃহকর্মী সুরক্ষায় দ্রুত আইন করতে হবে। এছাড়া গৃহকর্তাদের মানসিকতারও পরিবর্তন করার আহ্বান জানান বক্তারা। আমাদের আর্থসামাজিক যে অবস্থা, সেই অবস্থা আমরা এখনো মন মানসিকতাই পরিবর্তন করতে পারিনি। আমি আপনাদের সাথে সম্পূর্ণভাবে আমার সমর্থন আছে যে সুরক্ষার প্রয়োজন আছে। মিনিমাম সুরক্ষা তো আমাদের দিতেই হবে। একটা অভিযোগ সেন্টার খুলতে হবে এবং এভরি ডিস্ট্রিক্ট, এভরি উপজেলা মাস্ট হ্যাভ এ অভিযোগ সেন্টার, এবং সেই অভিযোগ সেন্টার অ্যাটেন্ড করতে হবে তাৎক্ষণিকভাবে। আপনার অভিযোগগুলোকে অ্যাটেন্ড করতে হবে। সেটা আমরা শ্রম মন্ত্রণালয় থেকে নিশ্চয়ই বলবো। অন্যান্য মন্ত্রণালয় যদি সেটা জড়িত থাকে সেটা করবে। এটা ইমিডিয়েট, যেটা আমরা করতে পারি। কেরানীগঞ্জের মধ্যচর এলাকায় অভিযান চালিয়ে 7টির মধ্যে 2টি ভবন মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছে রাজুক। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে রাজুক। অভিযানের 7টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় বেশ কিছু বাসাবাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং 20টি মিটার জব্দ করে কর্তৃপক্ষ। ইমারত বিধিমালা লঙ্ঘন করা এসব নির্মাণাধীন ভবন ভাঙা হয়েছে বলেও জানিয়েছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। পুনরায় অনুমোদন না নেওয়া পর্যন্ত এসব ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকবে বলে জানায় রাজুক। আমরা আসলে কোনো অভিযোগের ভিত্তিতে এখানে আসি নাই। আমরা হচ্ছে যে রাজুকের আওতাধীন বা আমরা এরকম একটা সার্ভে করেছি। সার্ভে করে আমাদের 3382টি আমরা ভবন পেয়েছি, যেগুলো রাজুক থেকে অনুমোদনও নকশার কোনো অনুমোদনও নেওয়া হয়নি। পাশাপাশি যেগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে যে নকশার ব্যত্যয় করে বিচ্যুতি ঘটিয়ে তারা হচ্ছে যে ভবন নির্মাণ করছে। এই ভবনগুলোর বিরুদ্ধে আমাদের হচ্ছে যে মোবাইল কোর্টের নিয়মিত পরিচালনা হচ্ছে। সিলেট বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপে প্রথম কার্গো ফ্লাইট আজ শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যে 60 টন
তৈরি পোশাক পণ্য নিয়ে ইউরোপের উদ্দেশ্যে উড়াল দেবে কার্গো উড়োজাহাজটি। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। এই উড়োজাহাজটির আসলে গন্তব্য ইউরোপের কোন দেশে, আর এই ট্রান্সশিপমেন্ট যে বাতিল করলো ভারত, এরপর এটা আসলে কি ধরনের ঘটনা বাংলাদেশের জন্য? লিবন, বাংলাদেশের যে সক্ষমতা বৃদ্ধি, ট্রান্সশিপমেন্ট বাতিল হবার পরে বাংলাদেশ যে কার্গো রপ্তানিতে সক্ষম, সেই সক্ষমতা বৃদ্ধির যে ধারাবাহিক প্রক্রিয়া তারই একটি অংশ এই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এই কার্গো অপারেশন শুরু হয়। আমি যদি এই মুহূর্তে আপনাকে ছবিতে দেখাতে চাই যে এয়ারক্রাফটটি আসলে সুদূর কুয়েত থেকে এসেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ইতিমধ্যেই সেই কার্গো কিন্তু এই এয়ারক্রাফটটিতে তোলা শুরু হয়েছে। আমি যদি এটা দেখাতে চাই, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এই ফ্লাইটটিতে যে কার্গো হ্যান্ডলিং করছে সেটি নিশ্চয়ই আপনি জেনে থাকবেন। বাংলাদেশের সমস্ত বিমানবন্দরগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো অপারেশন কার্গো হ্যান্ডলিং করে থাকে, তারাই এই গ্রাউন্ড সার্ভিসটি দিচ্ছে এবং ইউরোপের স্পেনে কিন্তু এই 60 টন কার্গো নিয়ে এই উড়োজাহাজটি চলে যাবে এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজটি রয়েছে, কার্গো টার্মিনালটি রয়েছে, তার সক্ষমতা প্রায় 100 মানে 100 টন যদি বলি তাহলে একেবারে পুরোই কাটায় 100 টন। এবং আজ প্রথম ফ্লাইট ছেড়ে যাবে সন্ধ্যা 7:15 নাগাদ এবং সেই ফ্লাইটে 60 টন কার্গো যাচ্ছে এবং মূলত এখানে যে কার্গোগুলো রয়েছে সেগুলো হচ্ছে পোশাক পণ্য। এই পোশাক পণ্য যাবে এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছে যে এরপর থেকে, অর্থাৎ আজকের পর থেকে সপ্তাহে 2টি করে ফ্লাইট কিন্তু চলাচল করবে সিলেটের এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং আমি যদি আপনাকে এই ফ্লাইটটি দেখাতে চাই আসলে ঠিক কিভাবে এই ফ্লাইটটিতে কার্গো লোড করা হচ্ছে এবং সেটি যদি আপনি দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে একটি কর্মযজ্ঞ চলছে এবং এখানে যে এয়ারক্রাফটটি আছে সেই এয়ারক্রাফটটি হচ্ছে এয়ারবাসের A330, অর্থাৎ বড় একটি এয়ারক্রাফট, হোয়াইট বডির এয়ারক্রাফট এবং সেই উড়োজাহাজটিতেই কিন্তু কার্গো আসলে লোড করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে এখানে এই কার্গো যে টার্মিনাল সেটি বিস্তারিত বিষয়ে ব্রিফ করবেন। এখানে ইতিমধ্যে পৌঁছে গেছেন বিমান উপদেষ্টা এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যানও এখানে রয়েছেন, সুতরাং তারা আরও বিস্তারিত আমাদেরকে জানাবেন। তবে এখনো পর্যন্ত লিমন, আপনি যেটি বলছিলেন যে ভারতের ট্রান্সশিপমেন্ট যে বাতিল করলো বাংলাদেশের জন্য এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ যে তার সক্ষমতা বৃদ্ধি করছে, সেই বাংলাদেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। প্রথম যে আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরে প্রথম অর্থাৎ দ্বিতীয় কার্গো বিমানবন্দর হিসেবে আজ থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা শুরু হবে এবং আগামী 2 মাসের মধ্যে চট্টগ্রাম বিমানবন্দর থেকেও কিন্তু ডেডিকেটেড কার্গো ফ্লাইট অপারেশন শুরু হবে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে চট্টগ্রাম বিমানবন্দরে কিন্তু প্যাসেঞ্জার যে ফ্লাইট অর্থাৎ যাত্রীবাহী যে উড়োজাহাজ, সেই যাত্রীবাহী উড়োজাহাজের মাধ্যমে কিন্তু এই যাত্রীবাহী জাহাজেই মূলত কার্গোগুলো অপারেট করা হয়, কিন্তু সেটি এই মুহূর্তে সেটি সরাসরি যেন কার্গো ফ্লাইট, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে এয়ারবাস A330 মানে বিশাল আকৃতির দানব আকৃতির যে উড়োজাহাজ, সেরকম একটি উড়োজাহাজ এখানে এই উড়োজাহাজটির মধ্য দিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক যেভাবে কার্গো অপারেশন, ডেডিকেটেড কার্গো অপারেশন শুরু হচ্ছে, আগামী 2 মাসের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও কিন্তু এরকম ডেডিকেটেড কার্গো অপারেশন শুরু হবে এবং সেটিও কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে মূলত কার্গো অপারেটটা করবে বাংলাদেশ এবং সিলেট বিমানবন্দর থেকে কিন্তু তাই শুরু হলো। এবং আরেকটি ব্যাপার আমাদেরকে জানিয়ে রাখি, এটি কার্গো অপারেশনের বাইরে গিয়েও কক্সবাজার বিমানবন্দরের কথা তিনি বলেছেন যে আগামী জুন মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল শুরু হবে, সুতরাং কক্সবাজার বিমানবন্দরেও কিন্তু কার্গো অপারেশন শুরু হয়ে যাবে যাত্রীবাহী যে এয়ারক্রাফটগুলো রয়েছে সেখানে। তো লিমন, মোটা থেকে যদি বলতে চাই, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের যে সক্ষমতা বৃদ্ধির অংশ সেটি কিন্তু খুব ভালোভাবে শুরু করতে পারছে বাংলাদেশ। এখনো পর্যন্ত এই হচ্ছে আমার কাছে সবশেষ। পরবর্তীতে যখন বিমান উপদেষ্টা কথা বলবেন নিশ্চয়ই অতিরিক্ত যে তথ্য সেগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের স্বপ্ন দেখছে কেউ কেউ। তাদের এই স্বপ্ন কোনো দিনই বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। দুপুরে সিরাজগঞ্জের মাসুমপুর মাঠে জেলা খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এই কথা বলেন। আমরা যে রক্তের বিনিময়ে, যেই শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি, আজকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সম্মিলিত হয়ে কাজ করছি। আমরা আর সেই পুরাতন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী আমলে আর ফিরে যেতে চাই না।
দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছে এক বাংলাদেশি যুবক। সকালে ভারতের 24 পরগনা জেলার মধুপুর নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে ভারতীয় পুলিশ। স্থানীয়রা জানায় যে গেল রাতে উপজেলার গোপালপুর গ্রামে 7 থেকে 8 জন অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে ওবায়দুর রহমান নামের ওই যুবক নিহত হয়। বিএসএফ গুলি ছোড়া শুরু করলে সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও ওবায়দুর সহ 2 জন আটকে যায় বলে জানান তারা। তবে অন্যজনের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। এদিকে এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য জানা যায়নি। রাজশাহীর গোদাগাড়িতে প্রেমতলী ফেরিঘাটে দীর্ঘদিনের অনিয়ম, চাঁদাবাজি ও জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন চরাঞ্চলের প্রায় 1000 মানুষ। এ সময় গোদাগাড়ির প্রেমতলী নৌঘাটের বর্তমান ইজারা বাতিল সহ স্থায়ীভাবে ঘাট ইজারা পদ্ধতি বন্ধের দাবি জানানো হয়। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। পরে বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। কক্সবাজারের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সকাল থেকে উখিয়া উপজেলার ইনানীর নৌ কন্টিনজেন্ট এলাকায় দিনভর চলে এই সেবা কার্যক্রম। এতে দরিদ্র ও অসহায় শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেন বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকেরা। বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। আগামীতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় নৌবাহিনী। বাংলাদেশের বাজারে হাইসেন্সের Q7 QLD টিভি এনেছে ফেয়ার ইলেকট্রনিক্স। সকালে রাজধানীর গুলশানে ফেয়ার ইলেকট্রনিক্সের ফ্ল্যাগশিপ আউটলেটে নতুন মডেলের টিভির বাজারজাতকরণের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোতাসিম দাইয়ান। Q7 QLD টিভির জন্য বিশেষ প্রি বুকিং অফার ঘোষণা করেন তিনি। বিশ্ব বাজারে 100 ইঞ্চি বা এর বেশি টিভি ক্যাটাগরিতে হাইসেন্স বর্তমানে নম্বর 1 অবস্থানে রয়েছে বলেও অনুষ্ঠান থেকে জানানো হয়। হাইসেন্স 2025 সালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং রিয়াল মাদ্রিদের অফিসিয়াল পার্টনার বলেও জানান আয়োজকরা। কোয়ান্টাম ডট প্রযুক্তি ব্যবহারে এই টিভিতে প্রাণবন্ত ও নিখুঁত রঙের অভিজ্ঞতা নিতে পারবেন দর্শকেরা। একই ধরনের টিভি সাইজ ছিল, 24 ইঞ্চি ছিল। প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে গুড আফটার সেল সার্ভিস। অত্যন্ত গর্বের সাথে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে হাইসেন্স Q7 QLED 100 ইঞ্চি টিভি উপস্থাপন করছি। গ্লোবাল প্রাইসিং এর সাথে আমরা কম্পিট করে বেটার প্রাইস অফার করতে পারছি কিনা, কারণ আজকে যে কোনো মার্কেটে আমরা যাই, ইটস আ হাইসেন্স প্রোডাক্ট। সো আজকে অন্য দেশ যেই দামে দিচ্ছে তার চেয়ে কম দামে দিতে পারলেই বা তার কাছাকাছি প্রাইসে দিতে পারলেই আমরা এক্সপোর্টটা করবো। সো এটার একটা সম্ভাবনা আছে। কানাডায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে ভ্যাঙ্কুভার স্ট্রিটে ফেস্টিভ্যালে পথচারীদের ওপর গাড়ি তুলে দেবার ঘটনায় 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় রাত 8টার দিকে লাপোলাপো উৎসবে ঘটে এই দুর্ঘটনা। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দুর্ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেহভাজন একজনকে আটক করার পর এটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছে পুলিশ। তবে নির্বাচনের মাত্র একদিন আগে এই ধরনের ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি সহ বিরোধী দলের নেতারাও হতাহত পরিবারের প্রতি জানিয়েছেন শোক ও সমবেদনা। Police say there are multiple others who have been injured and that the driver is. ইরানের বন্দর আব্বাসে কন্টেইনার লিকেজের ফলে রাসায়নিক বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। আহত বা দগ্ধ হয়েছেন প্রায় 1000 মানুষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটার দক্ষিণে শহীদ রাজেই বন্দরে বিস্ফোরণের সূত্রপাত।
কন্টেইনারে থাকা তরল রাসায়নিকের জন্য এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা। কিন্তু কন্টেইনারে লিকেজের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছেন না তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দর আব্বাস শহরে পাঠিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবিসি বলছে, শনিবারের ওই বিস্ফোরণের প্রভাব পড়েছে আশপাশের অন্তত 50 কিলোমিটার এলাকা জুড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাট। সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হয়েছে পোপ ফ্রান্সিসের সমাধি। রোববার সকাল থেকে সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন তার ভক্তরা। শনিবার ইতালির রোমের সান্তা মারিও মাজোরিউতে সমাহিত করা হয় খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে। এর আগে ভ্যাটিকান শহরে সেন্ট পিটার্স স্কোয়ারে অনুষ্ঠিত হয় তার শেষকৃত্য। সেখানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ 50টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। প্রায় 4 লাখ সাধারণ মানুষ অংশ নেন পোপের শেষকৃত্যে। পোপের মৃত্যুতে ভ্যাটিকান জুড়ে চলছে 9 দিনব্যাপী শোক। বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কাল মুখোমুখি হবে দুদল। চট্টগ্রামে ম্যাচ শুরু সকাল 10টায়। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশকে নাকানি চুবানি খাইয়ে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়েরা। ফলে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে স্বাগতিকরা। বল হাতে মিরাজ নাহিদ রানারা তাদের দায়িত্ব পালন করলেও বরাবর মতো ব্যর্থ ব্যাটাররা। চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে মূল দায়িত্ব নিতে হবে শান্ত, মেমুনুল এবং মুশফিকদেরকে। এই ম্যাচে দলে ডাকা হয়েছে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রানে থাকা এনামুল বিজয়কে। পিএসএল খেলতে পেসার নাহিদ রানা পাকিস্তানে পাড়ি জমানোয় চট্টগ্রাম টেস্টে অভিষেক হতে পারে তানজিম সাকিবের। তবে সিরিজে সমতায় ফেরার পথে বাংলাদেশের জন্য বড় বাধা হতে পারে বৃষ্টি। স্থানীয় আবহাওয়া সূত্রে জানা গেছে, টেস্টের প্রথম 3 দিন বৃষ্টি হতে পারে। প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশি গতি তারকা নাহিদ রানা। শনিবার পিএসএল খেলতে ঢাকা ছাড়েন রানা। রাতে টিম হোটেলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছে পেশোয়ার জালমি। রোববার বাংলাদেশ সময় রাত 9টায় জালমির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়ার্সের বিপক্ষে। মাত্রই লাল বলে খেলে যাওয়া রানাকে অনুশীলন ছাড়া মাঠে নামাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। একাদশে জায়গা পেতে রানাকে লড়তে হবে আলজারি জোসেফ লুকউডের সঙ্গে। পিএসএল ড্রাফটের গোল্ডেন ক্যাটাগরি থেকে পেশোয়ার দলে ফেরায় রানাকে। যদিও তিনি দলে যোগ দেবার আগেই 5 ম্যাচে 3 পরাজয়ে টেবিলের 4-এ আছে জালমি। এবার ফুটবল প্রসঙ্গ। হংকং আর ভারতের বিপক্ষে ম্যাচের জন্য চট্টগ্রাম আর সিলেট ভেন্যু প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাঠে স্টেডিয়ামের কিছু অবকাঠামোর উন্নয়ন করলেই ম্যাচ আয়োজন সম্ভব বলছে ফেডারেশন। সিলেটে একটু বৃষ্টি বেশি হয়, আর যেহেতু এখন চলমান কোনো লিগ হচ্ছে না, এই কারণে মাঠে ঘাস হয়তো একটু বড়, তো অলমোস্ট আমি আশা করি সিলেটের মাঠের যে অবস্থা এটা ম্যাচ চালানো সম্ভব। ফ্লাড লাইটের সমস্যা, তাদের সাথে বসে আমরা কথা বলছি যে ফ্লাড লাইটের মানে যা যা সমস্যা, আদার্স কোনো ফ্লাড লাইট ঠিক আছে, হয়তো বিল বকেয়া কিছু বিল বাকি আছে। এফসির নিয়ম অনুযায়ী মাঠের মধ্যে গ্যালারিতে চেয়ার থাকতে হবে, যেটা চিটাগংয়ে নাই। আমরা কিন্তু ইতিমধ্যে ফুটবল ফেডারেশন থেকে চেয়ারের বেশ কিছু নমুনা সংগ্রহ করেছি, তো অচিরে কিন্তু আমরা চেয়ারের কাজটা হাত দিব। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে রাত 9:30টায়। নিশ্চিতভাবেই অ্যানফিল্ডের গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে আজ। স্পার্সের বিপক্ষে হার এড়াতে পারলেই ইপিএল শিরোপা জয়ের উল্লাসে মাতবে অল রেডরা। 33 ম্যাচে 24 জয়ে 79 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্নে স্লটের দল। 2-এ থাকা আর্সেনাল 34 ম্যাচে 67 পয়েন্ট নিয়ে আছে বেশ পিছিয়ে। শেষ 4 ম্যাচে পূর্ণ 12 পয়েন্ট পেলেও মিকেল আর্তেতার দলের পয়েন্ট দাঁড়াবে 79, তাই আর 1 পয়েন্ট পেলেই ম্যানচেস্টার ইউনাইটেডের সমপরিমাণ 20 লিগ শিরোপা ঘরে তুলবে লিভারপুল। সবশেষ কোভিডের সময় অলরেডরা ইপিএল ট্রফি ঘরে তুলেছে।
এই ছিল এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।